আজ যেটা আলোচনা করব মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত। প্রথমে ধীবর বৃত্তান্তের নামকরণের কারণ এবং মহাকবি কালিদাসের সম্পর্কে জানব। ধীবর ধীবর শব্দের অর্থ হলো জেলে, যিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বা চালান। তার বৃত্তান্ত অর্থাৎ তার জীবনের বৃত্তান্ত বা ঘটনা বা বিবরণ, তাকে আমরা বলছি বৃত্তান্ত বা ধীবরের বৃত্তান্ত। এই নাটকটি লিখেছেন মহাকবি কালিদাস। মহাকবি কালিদাস খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন। তার জন্ম নিয়ে নানা কনফিউশন রয়েছে, নানা সমস্যা রয়েছে তার জন্মস্থান সম্পর্কে। কেউ কেউ বলেন কলিঙ্গে অর্থাৎ উড়িষ্যার একটি অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। কারো কারো মতে তিনি জৈনিতে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেন তিনি হিমালয়ের পাদদেশে অঞ্চলে অর্থাৎ কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন। খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন। সেই সময় কালটা ছিল গুপ্ত সাম্রাজ্য। তিনি সংস্কৃত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। প্রথম জীবনে তিনি নাকি মূর্খ ছিলেন। সেই গাছের ডাল তিনি কাটছিলেন একেবারে গোড়ার থেকে, যাতে তার পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তারই এই মূর্খামি বা বোকামি এটা অন্য মানুষের কাছে তাকে হাসির পাত্র করে তুলেছিল। এই একজন ব্যক্তি এক রাজকুমারীর সঙ্গে, তার নাম বিদ্যাপতী, তার সঙ্গে বিবাহ হন এবং বিবাহের পরে রাজকুমারী যখন জানতে পারেন কালিদাস গবেট বা মূর্খ, এবং তখন রাজকুমারী তাকে অপমান করেন এবং অপমানিত হয়ে কালিদাস আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সেই সময় দেবী সরস্বতী তাকে সাক্ষাৎ দেন এবং সরস্বতীর কৃপায় অগাধ পাণ্ডিত্য হন বলে মনে করেন সবাই। এমন একটা গল্প কিন্তু প্রচলিত আছে। গুপ্ত সাম্রাজ্যের বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভায় যে 9জন রত্ন ছিল বা নবরত্ন ছিলেন, তার অন্যতম ছিলেন কালিদাস। তার লেখা অনেক নাটক এবং কাব্য। উল্লেখযোগ্য কাব্য ও নাটক হলো রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত এবং ঋতু সংহার। এবার আমরা ধীবর বৃত্তান্ত নাটকের মূল অংশে চলে যাচ্ছি। এই নাটকটি লিখেছেন সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি কালিদাস, কিন্তু এর অনুবাদ করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। দেখবে নাটকের শেষে লাস্টের দিকে এটা উল্লেখ রয়েছে। এই ধীবর বৃত্তান্ত নাটকটি শুরু করার আগে কিছু চরিত্র আছে, সেগুলো জেনে নেব। মহাঋষি কর্ণ, তার আশ্রমে পালিত কন্যা শকুন্তলা, তার স্বামী দুষ্মন্ত, ঋষি দুর্বাসার কথা বলা রয়েছে, শকুন্তলার সখীদের কথাও উল্লেখ করা রয়েছে। এখানে একটি গল্প রয়েছে। সেই গল্পটি কেমন? মহর্ষি কর্ণ, তার মালিনী নদীর তীরে তপবন রয়েছে। মহাঋষি কর্ণ, মহাভারতে তার নাম উল্লেখ আছে কম্ভ। তিনি পুরুবংশীয় অপ্রতিরথ বলে একজন ব্যক্তির পুত্র। তিনি শুক্র যজুর্বেদের সীতিকার। শকুন্তলা বলে একটি কন্যা, যে কিনা ছিল ঋষি বিশ্বামিত্র এবং অপ্সরা মেনকার সন্তান শকুন্তলা। দেবরাজ ইন্দ্র, তিনি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করার জন্য অপ্সরা মেনকাকে পাঠিয়েছিলেন। সেই মেনকা আর বিশ্বামিত্রের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন শকুন্তলা। এবং মেনকা আবার ইন্দ্রর রাজসভায় চলে গেলেন এবং এই বিশ্বামিত্র এই সন্তানকে গ্রহণ করলেন না। এরকম পরিস্থিতিতে এই মালিনী নদীর তীরে তাকে ফেলে আসা হলো এবং কিছু পাখি তাদের ছাদ দ্বারা তাকে রক্ষা করেছিল। শকুন্ত শব্দের অর্থ হলো পাখি। পাখির দ্বারাই তাকে সুরক্ষা দেওয়া হয়েছিল বলে তার অপর নাম শকুন্তলা। মহর্ষি কর্ণ যখন স্নান করে তিনি ফিরছিলেন, তখন শকুন্তলাকে কুড়িয়ে পেলেন এবং তাকে পরিচর্যা করেছিলেন। শকুন্তলার কথা এখানে বলা হয়েছে। আস্তে আস্তে বড় হতে থাকেন। এরপর কোনো এক সময় দুষ্মন্তর বলে কোনো রাজা, তিনি মৃগয়া করতে বেরিয়েছিলেন। তিনি কুরু বংশের রাজা। তার রাজধানী ছিল হস্তিনাপুর। তিনি মৃগয়া করতে বেরিয়েছিলেন। কর্ণমণি তখন তার আশ্রমে ছিলেন না এবং শকুন্তলাকে দেখে তার ভালো লাগে এবং গান্ধর্ব বিবাহ মতে তার বিয়ে হয় এবং পরবর্তী সময়ে তাদের একটা সন্তান হয়, তার নাম ভরত। রাজা দুষ্মন্তর যখন তিনি কর্ণমণির আশ্রমে ছিলেন, যে সময়কাল পর্যন্ত
শকুন্তলার সঙ্গে বিবাহের পর তিনি অপেক্ষা করছিলেন কর্ণমুনির ফিরে আসার। তাহলে তিনি আশীর্বাদ নিয়ে ফিরে যাবেন শকুন্তলাকে নিয়ে হস্তিনাপুরের রাজ্যে। কিন্তু কর্ণমুনি না আসায় দুষ্মন্ত চলে গেলেন এবং যাওয়ার সময় তার স্ত্রীকে অর্থাৎ শকুন্তলাকে তার স্মৃতিচিহ্ন হিসেবে অঙ্গুরীয় বা আংটি দিয়ে গেলেন এবং বললেন, এই যে আংটি তোমার আর আমার যে সম্পর্ক রয়েছে তার নিদর্শন হিসেবে রাখো। এর মধ্যেও কিন্তু আর কোনো সমস্যা ছিল না। সমস্যা হয়ে গেল যখন এরপর দীর্ঘ সময় পরেও রাজা দুষ্মন্তর শকুন্তলার খোঁজ নিতে এলো না এই তপবনে। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা, তখন তপবনে এলেন এক ঋষি যার প্রচণ্ড রাগ। তার নাম দুর্বাসা। সেই দুর্বাসা ঋষি, যিনি হলেন মহর্ষি অত্রি ও অনুসুয়ার পুত্র। ঋষি দুর্বাসা। দুর্বাসা শব্দের অর্থ যার সঙ্গে বাস করা যায় না। তিনি প্রচণ্ড রাগে ও ক্রোধের অধিকারী। বলা হয় যে তিনি শিবের তেজ থেকে সৃষ্টি হয়েছিলেন, জন্য তার প্রচণ্ড রাগ। যাই হোক, ঋষি দুর্বাসা এলেন মহর্ষি কর্ণের তপবনে। তখন শকুন্তলা অন্নমনা, স্বামীর চিন্তায় বিভোর। এরকম পরিস্থিতিতে শকুন্তলার কাছে এলেন ঋষি দুর্বাসামুনি এবং জল ও খাদ্য চাইলেন। শকুন্তলা ঋষি দুর্বাসাকে দেখতেই পায়নি। শকুন্তলা টের না পাওয়ায় ঋষি কিন্তু রেগে যান বা ক্রুদ্ধ হয়ে যান এবং তাকে অভিশাপ দিলেন। যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি তাকে ভুলে যাবে বা শকুন্তলাকে ভুলে যাবে, অর্থাৎ রাজা দুষ্মন্তর ভুলে যাবে। শকুন্তলার দুই সখী ছিলেন, একজনের নাম প্রিয়ংবদা আর একজনের নাম অনুসুয়া। সেই প্রিয়ংবদাই সখীর কাছে ছিলেন এবং ঋষিকে অনেক অনুরোধ করলেন যাতে তার এই অভিশাপ ফিরিয়ে নেন, না হলে বড় কিছু অঘটন ঘটে যেতে পারে। ঋষি বললেন যে অভিশাপ তিনি দিয়েছেন সেই অভিশাপ তিনি আর ফিরিয়ে নিতে পারবেন না, তবে একটা উপায় বলে দিলেন। যদি কোনো নিদর্শন রাজার কাছে দেখাতে পারে তাহলে সেই সাপের প্রভাব দূর হয়ে যাবে, অর্থাৎ অভিশাপ আর থাকবে না। সখীরা মনে করলেন যে বিবাহের সময় দুষ্মন্তর যে আংটিটা দিয়েছিলেন সেটা দেখালেই সব মনে পড়ে যাবে। এদিকে মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে এলেন এবং ফিরে এসে শকুন্তলার কাছে জানলেন যে শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের বিয়ে হয়েছে এবং রাজা দুষ্মন্তর দীর্ঘদিন হয়ে গেল যে শকুন্তলার কাছে আসেনি। এরকম পরিস্থিতিতে মহর্ষি কর্ণ চিন্তা করলেন শকুন্তলাকে তার স্বামীর গৃহে পাঠাবেন, অর্থাৎ হস্তিনাপুরে তিনি পাঠাবেন। শকুন্তলা গেলেন তার স্বামীর কাছে, কিন্তু সেই অভিশাপের কারণে শকুন্তলাকে রাজা দুষ্মন্তর চিনতে পারল না। কেন চিনতে পারল না? কারণ কি, সেই আংটিটা আর শকুন্তলার কাছে ছিল না। পথে শচী তীর্থে স্নান করার পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে তা খুলে পড়ে গেছিল শকুন্তলার এবং সেই জলাশয়ে একটি মাছ সেই আংটিটা খেয়ে নিয়েছিল এবং একটি জেলের জালে সেই মাছটি ধরা পড়েছিল এবং সেই জেলে মাছটিকে কাটতে গিয়ে বাজারে নিয়ে দেখলো ওই পেটের ভিতরে একটা আংটি ছিল এবং সেই আংটিটা তিনি বিক্রি করতে নিয়ে গিয়েছিলেন এবং সেই সময়ে রাজার প্রহরীরা তাকে ধরেছে, কারণ আংটি দেখে বোঝা যাচ্ছে যে এটি বহুমূল্য বা ধনী ব্যক্তি বা রাজার আংটি হতে পারে। এরকম পরিস্থিতিতে যে ধীবর এই আংটিটি পেয়েছিল সেই ধীবর বা জেলেকে রাজার কাছে বা রাজার রাজসভায় আনার পরিকল্পনা করা হয়েছে এবং সেই জেলেকে চোর বলে সাব্যস্ত করা হয়েছে, কারণ ধীবরের কাছে আংটিটি পাওয়া গিয়েছিল। এবং রাজার সমস্ত কাজকর্ম দেখেন রাজ্যশালক বা রাজার শালা। এরকম পরিস্থিতিতে ধীবরকে রাজার শালার কাছে আনা হয়েছে এবং দুই রক্ষী রয়েছে, তারা তাকে নিয়ে আসবে। এরকমই জায়গায় নাটকটি শুরু হয়েছে। মূল নাটকে আমরা আসছি। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। নগর রক্ষায় অর্থাৎ নগরের সমস্ত নিয়ম শৃঙ্খলা, প্রশাসনিক ব্যবস্থা রক্ষার দায়িত্বে রয়েছেন রাজশালক অর্থাৎ রাজার শালা। পিছনে হাত বাঁধা অবস্থায় অর্থাৎ হাতটা পিছনের দিকে মুড়ে দেওয়া হয়েছে একজন ব্যক্তিকে। পুরুষ শব্দের অর্থ একজন ব্যক্তি। তাকে সঙ্গে নিয়ে দুইজন রক্ষী প্রবেশ করলো। সমস্ত নগরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। দুই রক্ষী তাকে তাড়না করে অর্থাৎ ঠেলে, ওরে বেটা চোর বল,
মুনিখজ্জিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? অর্থাৎ যার কাছ থেকে এই আংটিটি পাওয়া গেছে সেই ধীবরকে চোর সাব্যস্ত করা হচ্ছে বা ওই জেলেকে। এবং বলা হচ্ছে মণির খচিত অর্থাৎ নানা বহুমূল্য মণি রয়েছে এবং রাজার নাম লেখা রয়েছে। সেই স্বাভাবিকভাবে এই রাজার নাম লেখা আংটিটি সে কোথায় পেল? পুরুষ অর্থাৎ জেলে ভয় পাওয়ার অভিনয় করে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। প্রথম রক্ষী, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা তোকে এটা দান করেছেন? তখনকার দিনে রাজারা ঋষিদেরকে বা ব্রাহ্মণদেরকে সব অনেক কিছু দান করত, জমি জমা ধন সম্পদ অনেক কিছু দান করত। এই কারণে প্রথম রক্ষী বলল, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে দান করেছেন? পুরুষ অর্থাৎ জেলে, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, চক্রাবতারে আমি থাকি। অর্থাৎ সেই জেলেটি বলছে, আপনারা দয়া করে আমার কথাটাই শুনুন, আমি একজন জেলে, আমি চক্রাবতারে থাকি। অর্থাৎ এখান দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেন, যে ধীবর কোথায় থাকতেন বা ধীবরের অবস্থান কোথায় ছিল? তারপর দেখো দ্বিতীয় রক্ষী বলছে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? বাটপার শব্দের অর্থ হলো লুটেরা বা দস্যু। এখানে জাতি শব্দটা একটা নির্দিষ্ট পেশার সম্প্রদায় মানুষকে বোঝানো হয়েছে। শ্যালক সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। অর্থাৎ অর্থাৎ রাজার শালা নির্দেশ দিলেন সূচককে অর্থাৎ প্রথম রক্ষীকে কথার মাঝে যেন কথা না বলে, তাকে যেন সম্পূর্ণ সব কিছু বলতে দেয়। দুই রক্ষী, তা আপনি যা আদেশ করেন। বল কি বলছিলিস? এখানে দুই রক্ষীর কথাটা একটু দেখো, যখন ওরা রাজশালককে বলছে তা আপনি যা আদেশ করেন, দেখো এই কথাটার মধ্যে কতটা শ্রদ্ধা রয়েছে। এবং অন্যদিকে যখন ধীবর বা জেলেকে বলছে বল কি বলছিলি, অর্থাৎ তারা তাকে একটু সম্মান করছে না। পুরুষ অর্থাৎ জেলে, আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। এটা শোনার পরে শালক বলছে যে, একটু হেসে বলছে, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। অর্থাৎ রাজশালক তার জাতকে ছোট দেখানোর জন্য বা নিচু দেখানোর জন্য ধীবরের পেশাকে উপহারের সুরে ব্যঙ্গ করেন। তারপর জেলে বলছে, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বৃদ্ধজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। যখন এই লেখাটা লেখা হয়েছিল তখনকার দিনে যে রাজার ছেলে রাজা হবে, কৃষকের ছেলে কৃষক এবং কামারের ছেলে কামারই করবে, এটাই ছিল তখনকার দিনের রীতি। এই কারণে ধীবর নিজের পেশাকে সমর্থন করে রাজশালককে বলল, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে অর্থাৎ যে পেশা নিয়ে যে জন্মেছে তা নিন্দনীয় হলেও পরিত্যাগ করা উচিত নয়। রাজশালক তারপর অর্থাৎ রাজশালক বলছে যে, আমরা বুঝলাম যে তুমি একজন জেলে, ঠিক আছে, তারপরে অর্থাৎ তুমি এই আংটিটি কি করে পেলে? তারপর পুরুষ বা ধীবর, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটছিলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটি দেখতে পেলাম। পরে সেই আংটিটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমার ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটিটি আমার কাছে এলো তা বললাম। শালক বলল, জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটিটি পাওয়ার ব্যাপারটা যা বলল তা একেবারে অনুসন্ধান করে দেখতে হবে। সুতরাং রাজবাড়িতেই যাই। এখানে জানুক হচ্ছে দ্বিতীয় রক্ষী। তাকে শালক বলছে, দেখো যে এই যে জেলে, এর গা থেকে গোসাপ খাওয়ার মাংসের গন্ধ বার হচ্ছে এবং সে যে এই আংটিটা পেয়েছে তা শালকের বিশ্বাস হলো না। তাই অনুসন্ধান করার জন্য রাজার কাছে যাবে বলে সিদ্ধান্ত নিলেন। দুই রক্ষী, তবে তাই হোক, চল রে গাঁট কাটা।
এখানে গাঁট কাটা কথা শব্দের অর্থ হলো যে ব্যক্তি পরের টাকা পয়সা চুরি করে। তারপর সবাই চললেন। শ্যালক সূচক সদর দরজায়, সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। এই আংটিটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে কাছ থেকে আদেশ নিয়ে ফিরছি। এরপর দুই রক্ষী, আপনি প্রবেশ করুন মহারাজ, এ সংবাদ শুনে খুব খুশিই হবেন। তারপর রাজশ্যালক বেরিয়ে গেলেন। অর্থাৎ দুই রক্ষী রাজশ্যালককে বললেন, আপনি গিয়ে মহারাজকে এইসব কথা বলুন যে আমরা এই চোর ধরেছি। এটা শোনার পরে মহারাজ অনেক খুশি হবেন। প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। রাজশ্যালকের আসার দেরি হচ্ছে বলে প্রথম রক্ষী সূচক এবং দ্বিতীয় রক্ষী জানুক নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, অর্থাৎ আসতে দেরি হচ্ছে। তখন দ্বিতীয় রক্ষী প্রথম রক্ষীকে বোঝাচ্ছে, দাঁড়া দাঁড়া, আমাদের রাজামশাই তো ভীষণ ব্যস্ত মানুষ, তার কাছে যেতে গেলে অবসর বুঝে অর্থাৎ সুযোগ বুঝে যেতে হয়। প্রথম রক্ষী বলছে, জানুক, একে মারার আগে ফুলের মালা পরানো হবে, তা গাঁথার জন্য আমার হাত দুটো নিষ্পিস করছে। অর্থাৎ প্রথম রক্ষী সূচক জানুকের উদ্দেশ্য করে বলল, এই জেলেকে মারার আগে যে ফুলের মালা দেওয়া হবে সেই মালাটা গাঁথার জন্য আমার হাত দুটি নিষ্পিস করছে। দেখো, রাজার কাছ থেকে কোনো কিন্তু এখনও আদেশ আসেনি। দুই রক্ষী ধরে নিয়েছে যে এ চোর, একে শাস্তি দেওয়া হবে। তারপর পুরুষ বা সেই জেলে মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। অর্থাৎ সেই জেলে বলছে যে আমি কোনো দোষ করিনি, আমি এই আংটিটা চুরি করিনি, আমি পেয়েছি, আমি কোনো দোষই করিনি, আমাকে মারবেন না মহাশয়। তারপর দ্বিতীয় রক্ষী বলছে, তাকানোর ভাম করে বলছে, এই তো আমাদের প্রভু মহারাজার হুকুম মানা হাতে নিয়ে এদিকেই আসছে। হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুরে দিয়ে খাওয়ানো হবে। ধীবরকে তারা ভয় দিতে শুরু করলো, নিশ্চয়ই তোকে কুকুর দিয়ে বা শকুনি দিয়ে খাওয়ানো হবে বলে। তখন রাজশ্যালক প্রবেশ করেন। রাজশ্যালক বলে, এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ নাটকের প্রথম থেকে আমরা দেখেছি যে এই দুই রক্ষী এবং শালক, এই যে ধীবর এই জেলেকে যে চোর বলে প্রমাণিত করেছিল, এর শাস্তি হবে বলে ভেবে নিয়েছিল। সূচক রাজার কাছে যাওয়ার পরে, ফিরে আসার পরে ব্যাপারটা পুরো ঘুরে গেল। বলল যে একে ছেড়ে দাও, এর আংটি পাওয়ার বিষয়টা সম্পূর্ণই সত্যি বলে প্রমাণিত হয়েছে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, রাজশ্যালক রাজবাড়ি থেকে ফিরে রক্ষীদের কী নির্দেশ দিয়েছিলেন? সূচক অর্থাৎ প্রথম রক্ষী, তা প্রভু যা আদেশ করেন, অর্থাৎ রাজশ্যালক যা আদেশ করবেন সেটাই হবে। দ্বিতীয় রক্ষী, এই যে জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, অর্থাৎ এই জেলে বা ধীবর মরতে মরতে বেঁচে গেল এবং জেলের হাতের বাঁধন খুলে দিল। পুরুষ বা জেলে শ্যালকের প্রণাম করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? দুই রক্ষী এবং শ্যালক ওই ধীবরকে ধরে এনেছিল, সেই কারণে তার আজকেকার কোনো ইনকামই হয়নি। তাই বলছে যে প্রভু আমার সংসার চলবে কিভাবে, আমি তো আজ কাজে যেতে পারলাম না। অর্থাৎ এই কথার মধ্যে বোঝা যাচ্ছে যে ধীবর দিন আনা দিন খাওয়া মানুষ, একদিন কাজ করতে না যেতে পারলে তার খাওয়া হবে না। শ্যালক জেলেকে বলছে, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমার দিয়েছেন। অর্থাৎ রাজশ্যালক বললেন, মহারাজ খুশি হয়ে তোমাকে আংটির বদলে কিছু টাকা পুরস্কার দিয়েছেন। এই বলে রাজশ্যালক জেলেকে সেই টাকাগুলি দিল। পুরুষ বলছে, প্রভু অনুগৃহীত হলাম, অর্থাৎ উপকৃত হলাম। অর্থাৎ সেই জেলে টাকাটা নিয়ে প্রণাম করে বলছে যে আমি খুব উপকৃত হলাম। তখন সূচক বলছে, এ কি যা তা অনুগ্রহ, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চাপিয়ে দেওয়া হলো। অর্থাৎ তুমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে একেবারে হাতির পিঠে চড়ে উঠে বসলে, তোমার ভাগ্য খুবই ভালো। শুল শব্দের অর্থ হলো তীক্ষ্ণাগ্র অস্ত্র বিশেষ, যে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো, যেটা নির্দেশ দিতেন রাজারা দোষীদেরকে। জানুক, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে যে সেই আংটিটি রাজার খুব প্রিয় ছিল।
এখানে পারিতোষিক বলতে পুরস্কার বোঝানো হয়েছে। জানুক বলল যে এতটা পরিমাণেই তাকে পুরস্কার দেওয়া হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে এটা রাজার খুবই প্রিয় আংটি ছিল। রাজশালক তখন বলল যে দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান বলে মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। রাজশালক বললেন, দামি রত্ন বসানো আছেই বলেই যে রাজার কাছে এটি মূল্যবান তা কিন্তু আমার মনে হয় না। কারণ রাজা এই আংটি দেখার পরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল, কারণ মনে হচ্ছিল যেন কোনো প্রিয়জনের কথা মনে পড়ে গেছে। সূচক বললেন, তাহলে আপনি মহারাজকে একটা সেবা করলেন বলতে হয়। জানক বলল, তার চেয়ে বল এই জেলের সেবা করলেন। সূচক বলল যে রাজশালক নিশ্চয়ই মহারাজকে বড় একটা উপকার বা সেবা করেছেন। জানুক বলল, ধীর, এতে মহারাজের কোথায় উপকার হলো? এখানে তো আমি দেখছি যে এই জেলের উপকার হলো। জেলেকে হিংসা ভরা দৃষ্টিতে দেখলেন। অর্থাৎ ওরা মনে করছিল এই জেলেকে শাস্তি দেওয়া হবে, ও চোর, কিন্তু এদিকে উল্টে সে পুরস্কার পেয়ে গেল অনেক পরিমাণ। পুরুষ বা জেলে মহাশয়, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। অর্থাৎ মহাশয়, আমার পাওয়া পুরস্কারের অর্ধেক অর্থ তোমাদেরকে দিচ্ছি। জানুক, এটাকে যাচাই করে নেওয়ার জন্য বলছি, এটা কি তুমি ঠিকই বলছো? অর্থাৎ তুমি কি সত্যিই আমাদেরকে এই অর্ধেক অর্থ আমাদেরকে দেবে তোমার পাওয়া অর্থের থেকে? তখন শ্যালক বলছে, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন প্রিয় বিশিষ্ট বন্ধু হলেন। এদিকে ধীবরের কাছ থেকে আসা সেই আংটি দেখে রাজার প্রিয়জনের কথা অর্থাৎ শকুন্তলার কথা মনে পড়ে যায়। এখানেই আমাদের নাটকটি শেষ হয়ে যায়। যদি এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে ভিক্টর স্টাডি অ্যান্ড মোটিভেশন হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব বাটনটা অল করে দাও আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।